খবর শিরোনাম নিবেদন করছে রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের শেষ দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় উঠে এলো জীবনানন্দ দাশ। 24শে সেপ্টেম্বর 2015 হয়তো মানব সভ্যতার শেষ দিন। কনস্পিরাসি তাত্ত্বিকদের এটাই দাবি, কিন্তু এই তথ্য উড়িয়ে দিয়েছেন নাসা। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে উত্তর পূর্বের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সফরে আমন্ত্রণ জানানো হয়নি, আর এতেই মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এখনই নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের শেষ দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় উঠে এলো জীবনানন্দ দাশ। ঢাকায় দাঁড়িয়ে ঢাকার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকায় মোদির মুখে জীবনানন্দ। বাংলায় বক্তৃতা শুরু ও শেষ করে মন জয় করলেন ওপার বাংলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর গলায় উঠে এলো জীবনানন্দ দাশ। বাংলাদেশের মন জয়ে বাংলায় বলতে শোনা গেল তাকে। আমার বাংলাদেশের ভাই বোনেরা নমস্কার। কেমন আছো? আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে সাথে নিয়ে চলব। আবার আসিব ফিরে ধান ফিরে তীরে আয় বাংলায়। এদিন মোদি বলেন, যে সম্মান পেয়েছি তা ভোলার নয়, মন থেকে বলছি, প্রচন্ড আনন্দ পেয়েছি। তিনি বলেন, বাংলাদেশের পাশেও আছি, সঙ্গেও আছি। বাংলাদেশের ক্রিকেট থেকে বস্ত্রশিল্প, ঢাকায় দাঁড়িয়ে ঢাকার প্রশংসার ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। इस संघर्ष में से निकल करके विकास की यात्रा को आरंभ किया। और इतने कम समय में, और यहां पर राजनीतिक संकट बार बार आए हैं। सिर्फ मुक्ति योद्धाओं वाली उस लड़ाई के बाद भी कठिनाइयां रही है। इन संकटों के बावजूद भी बांग्लादेश ने कई क्षेत्रों में अप्रतिम काम किया। স্থল সীমান্ত চুক্তিকে ঘিরে দুদেশের মধ্যে যে এক নতুন সম্পর্কের অধ্যায় তিনি শুরু করতে চাইছেন, তাও পরিষ্কার হয়ে গিয়েছে মোদির কথায়। लैंड बाउंड्री एग्रीमेंट, क्या ये सिर्फ जमीन विवाद का समझौता हुआ है? अगर किसी को ये लगता है कि 2-4 किलोमीटर जमीन इधर गई और 2-4 किलोमीटर जमीन उधर गई, ये वो समझौता नहीं है। রবিবারই ছিল প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের শেষ দিন। প্রধানমন্ত্রী হওয়ার পর এক বছরের সামান্য এই বেশি সময়ে এখনো পর্যন্ত 19টি দেশ ভ্রমণ করেছেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24শে সেপ্টেম্বর 2015 হয়তো মানব সভ্যতার শেষ দিন। কনস্পিরাসি তাত্ত্বিকরা দাবি করছেন 3 মাসের মধ্যেই মানব সভ্যতা ধ্বংস হবে। 24শে সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণু, কিন্তু এই তথ্য উড়িয়ে দিয়েছেন নাসা। গুজব না সত্যি, কনস্পিরাসি তাত্ত্বিকরা দাবি করেছেন 3 মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে মানব সভ্যতা। 24শে সেপ্টেম্বর 2015 হয়তো আমাদের শেষ দিন। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছে পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। তাদের দাবি, এই বছর 24শে সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণু। তার জেরে পৃথিবীর সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতা বিলুপ্তি হতে পারে। তারা আরো দাবি করছেন, বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির কাছে আসন্ন বিপর্যয়ের খবর রয়েছে, কিন্তু অযথা আতঙ্কের ভয়ে তারা প্রকাশ্য নিয়ে আসছেন না ব্যাপারটি। উল্টে সেই দেশে বেশ কিছু ক্ষমতাবান ব্যক্তি খড়গ চাচ্ছেন এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য। নাসা যদিও এই তথ্য উড়িয়ে দিয়েছেন। নাসা সাফ জানিয়েছেন, তাদের কাছে পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণু বা ধূমকেতু সংঘর্ষ হওয়ার কোনো খবর নেই। এমনকি আগামী 100 বছরেও এরকম কিছু ঘটবে না।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে উত্তর পূর্বের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সফরে আমন্ত্রণ জানানো হয়নি, আর এতে মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে সফর সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেশের উত্তর পূর্বের কোনো রাজ্য যেমন অসম, ত্রিপুরা, মণিপুর প্রভৃতি এর কোনো মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ না জানানোয় মোদীর বিরুদ্ধে তোপ দিয়ে গেছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মোদীর সমালোচনা করে গগৈ বলেছেন, উত্তর পূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের উপেক্ষা যুক্তরাষ্ট্রীয় নীতির পরিপন্থী। গগৈ আরও বলেছেন, মোদীর এই উপেক্ষার মনোভাবে এমনটাই মনে হচ্ছে যেন ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নতিতে উত্তর পূর্বের রাজ্যগুলির কোনো ভূমিকাই নেই। গগৈয়ের অভিযোগ প্রসঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, এর আগে কয়েকটি সফরে কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা মোদীর সঙ্গে হতে অস্বীকার করেন। সে কারণেই গগৈকে এবার আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এই যুক্তিকে মানতে নারাজ অনেকেই। তাদের যুক্তি, উত্তর পূর্বের সবকটি রাজ্যেই কংগ্রেস পরিচালিত সরকার নেই, যেমন ত্রিপুরা। সেখানকার বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টিকে রাজনৈতিক সংকীর্ণতা বলে উল্লেখ করেছেন ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী মানিক দে। এই ক্ষেত্রে মেঘালয় রাজ্য যুক্ত, আসাম যুক্ত, ত্রিপুরা যুক্ত, তিনটা রাজ্যের যারা সরকারি প্রতিনিধি বা মন্ত্রিস্তরীয় স্তরে কাউকে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমন্ত্রণ জানা হয়নি, কারণ এটা আমাদের কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যারা বর্তমান কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে করা যাবে না যাবে। এবং সেখানে শুধু একটা রাজ্যের ছিলেন, বাকি রাজ্যগুলো কিন্তু এটার সঙ্গে রিলেটেড, এবং একটা রাজ্য কিন্তু বাস সার্ভিস চালু করার কি কেন্দ্র করে ছিলেন। আমার যা মনে হয় অন্য কোনো বিষয় ছিল কিনা আই ডোন্ট নো, আমি বলতে পারবো না, কিন্তু মূলত বাস সার্ভিসটাই কিন্তু মেইন। তো স্বাভাবিক কারণে মানুষের মধ্যে প্রশ্নটা উঠতে পারে, মানুষের মধ্যে এই বিষয়টা উঠা স্বাভাবিক যে অন্য রাজ্যেরও তো তারা প্রতিনিধিরা থাকলে ভালো হতো, মুখ্যমন্ত্রী বা কোনো অন্য মন্ত্রীরাও থাকতে পারতেন সেই রাজ্যের হয়ে, ওই রাজ্যের হয়ে। এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্নটা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। এবং এই জায়গাটাতে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার একটু মনে হয় রাজনৈতিক সংকীর্ণতা কাজ করেছে বলে মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত। এটা একটু রাজনৈতিক সংকীর্ণতা কাজ করেছে বলে মনে হয়। আমার মনে হয় এই তিনটা রাজ্য যেটা যুক্ত তাদেরকেও একটু জানালে ভালো হতো, বা নিমন্ত্রণ জানালে খুশি হতো এটা। যাই হোক, এটা কেন্দ্রীয় সরকার একটু সিদ্ধান্ত নেওয়ার মালিক তারাই নেবে। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেহেতু ফরেন অ্যাফেয়ার্স, এটা বৈদেশিক বিষয়ে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। এবং এইখানে যদি তিনটা রাজ্যকেও এটার সঙ্গে যুক্ত করে তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না। এবং এই জাতীয় অনুষ্ঠানগুলো কিন্তু একটু বড় মন নিয়ে দেখতে হয়, এবং বড় মন নিয়ে দেখে কিন্তু সেখানে, এবং এটার সঙ্গে কিন্তু রাজনৈতিক কোনো ইয়েগুলো যুক্ত করা এটা ঠিক না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতিনিধিরা এই দিন উপস্থিত থাকবেন। এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান উভয় দেশের প্রতিনিধিদ্বয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ইন্দু বাংলা কমলাসাগর তারাপুর সীমান্ত হাটের। সোমবার সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিএম নাজমা বেগম, কসবার মেয়র পৌরসভা মোহাম্মদ ইলিয়াস, কসবা সহকারী কমিশনার কাস্টমস জেসমিন আক্তার, কসবার ওসি গোলাম খুরশেদ সহ অন্যান্যরা একদিকে সিপাহীজলা জেলা এডিএম ডিকে চাকমা, মহকুমা শাসক প্রসূন দে, সমষ্টি আধিকারিক সুব্রত দাস, এসডিপিও অরুণ সরকার সহ অন্যান্যরা। সকাল 9টায় কমলাসাগর সীমান্তের মূল তারকাটা বেড়ার গেটে বাংলাদেশের প্রতিনিধিরা ভারতীয় প্রতিনিধিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। পরে দুই দেশের প্রতিনিধিরা সীমান্ত হাটের 2039 পিলারের কাছে হাটের মধ্যে সবাই মিলিত হয়। সবার শেষে দুই দেশের প্রতিনিধি দল দুই দেশের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। জানান, আগামী বৃহস্পতিবার থেকে সকাল 9টা 30 সীমান্ত হাটের আনুষ্ঠানিকভাবে দরজা খোলা হবে। আমরা আজকে আসলে এখানে জয়েন্ট বর্ডার হাতের মিটিং এর জন্য আসছি। আপনারা জানেন যে আগামী সম্ভবত 11 তারিখে আমরা এটা ওপেন করতে যাচ্ছি। তো সেই জন্য বর্ডার হাটের যে যাবতীয় কাজকর্ম আছে, কনস্ট্রাকশন এবং হাটটা কিভাবে চলবে, ক্রেতা বিক্রেতা এবং তাদের সুবিধা অসুবিধা, সেই বিষয়গুলো আজকে আমরা এখানে ভালো করে দুই পক্ষ থেকে অবজার্ভ করার জন্য আসলে আজকে আমাদের সর্বশেষ এই মিটিংটা আমরা বসছি। আমরা এখানে কিছুক্ষণ আলাপ করলাম।
আর আমাদের যে ফর্মাল মিটিংটা আপনারা জানেন একটু পরেই শুরু হবে, আমরা সেখানে আরো বিস্তারিত আলোচনা করবো আর কি। তো আশা করি যে আমরা 11 তারিখে এই হাটটা ওপেন করতে পারবো। আপনারা দেখেছেন আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আমরা আশা করছি যে আগামী 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের যে সিদ্ধান্ত অনুসারে হাটের যে বারবার সেটা হচ্ছে বৃহস্পতিবার, তো সেখানে আমরা 11 তারিখ এটার ফাংশনাল করার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার আছে তার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। একটু পরে আমরা বাংলাদেশে আপনাদের এখানে ঢুকবো, সেখানে আমাদের এক্সচেঞ্জ হবে, বিনিময় হবে, তাতে আমাদের যে সম্পর্ক এটা আরও গুরুত্ব পাবে এবং আমাদের এটা আরও দৃঢ় হবে এই আশা রাখি। এবং প্রত্যেককে আমি এখানকার হাট হওয়ার জন্যে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই ভারতবর্ষের। অবশেষে দুই দেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সকাল 9:30 বৃহস্পতিবার সীমান্ত হাট বসা হবে, তা চলবে বিকেল 3:30 পর্যন্ত। দুই দেশ থেকে ওই দিন কয়েক হাজার জনগণ উপস্থিত থাকবেন বলে প্রতিনিধিরা জানান। সেই ব্যাপারে সোমবার সমস্ত হাট ঘুরে শেষ পর্যায়ের কাজ ঘুরে দেখেন। পরে প্রতিনিধিরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে চলে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুরমা বিধানসভা উপনির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলল সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস। শত্রুপক্ষ যতই দুর্বল হোক তথাপি হ্যাঁ করা উচিত নয়, এই চিন্তা মাথায় নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ল সিপিআইএম কমলপুর বিভাগীয় কমিটি। সুরমা বিধানসভা উপনির্বাচনে ইতিমধ্যে ঘরোয়া সভা, উঠান সভা সহ মিছিল মিটিং শেষ করে দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করল সিপিএম দল। বিরোধী কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রাক প্রাথমিক নির্বাচনের প্রস্তুতি সবেমাত্র শুরু করেছে, সেই ক্ষেত্রে সিপিআইএম দল 2 দফায় প্রচার শেষ করে তৃতীয় পর্যায়ে বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে রাজনৈতিক রণাঙ্গনে থেকে বিরোধী রাজনৈতিক দলকে অনেক পেছনে ফেলে দিয়েছে। সোমবার থেকে সুরমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস জয়ের ব্যবধান তৈরি করতে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। বাড়ি বাড়ি প্রচারের প্রথম দিনে সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস হালুলিগাঁও সভার সিঙ্গিবিল এলাকায় মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের অভাব, অভিযোগ, সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেন। সিঙ্গিবিলের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের স্বতঃস্ফূর্তভাবে তার সমর্থনের প্রতিফলন আমি দেখছি। কিছু সমস্যা আছে এলাকার, এই সমস্যাগুলি সত্যিই এই এলাকার পরিবারগুলির জন্য সমাধান করা খুব দরকার, দ্রুত উদ্যোগ গ্রহণ করা দরকার। আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখানে নদীর জল বাড়িঘরগুলিকে প্রচণ্ডভাবে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত করে। এই এলাকার এই প্রধান সমস্যা অগ্রাধিকার থাকবে যাতে এটা সমাধান করা যায়। তারপর নানা সমস্যা তো থাকবেই, কিন্তু এটা অন্যতম সমস্যা। প্রতি বাড়িঘর থেকে এই কথাটা আসছে, আমরা এটা গুরুত্ব দিয়ে দেখব। ওই দিন সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিজিটি এর 5ম ত্রিবার্ষিক ধর্মনগর মহকুমা ভিত্তিক সম্মেলন শুরু হয়। তার এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। প্রকাশ্য সমাবেশের উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের 5ম ত্রিবার্ষিক ধর্মনগর মহকুমা ভিত্তিক সম্মেলন শুরু হয়। তারই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সন্ধ্যা 7টায়। প্রকাশ্য সমাবেশে বক্তব্য শুরু হবার পূর্বে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 4 কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রকাশ্য সমাবেশে উদ্বোধন করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শৈবাল রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রতিমা দাস, ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক মন্টুরাম মাহিষ্য দাস প্রমুখ। শৈবাল রায় বলেন, কংগ্রেস দল ভারতবর্ষে যা করেছে বর্তমান সরকার আরও বেশি খারাপ করছে। সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার লক্ষ্যে ভারতবর্ষের শক্ত ভিতটাকে নষ্ট করার চেষ্টা করছে। এর আগে যখন অন্য দলগুলির সমর্থনে এসেছিলেন 90-এর দশকে, বিগত শতাব্দীর বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার হয়েছিল, তখনও যেভাবে চেষ্টা করেছে, আজকে দেশে তাকে আরো রিফাইন হয়েছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরো সুচিন্তিতভাবে তাদের কর্মসূচিগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একদিকে কর্পোরেট পুঁজিকে উৎসাহ দেওয়ার যে পরিকল্পনা, এটা অবশ্য নতুন কিছু নয়, এটা বিগত ইউপিএ 2 সরকারেরও মূল কর্মসূচি ছিল। সেটাকে আরো বেগবান করবার চেষ্টা করছেন তারা। তার সাথে সাথে সাম্প্রদায়িকতাকে
উৎসাহিত করবার জন্য সারা দেশের ভিত্তিভূমিটাকে যে ঐক্যবোধ, সেই বোধটাকে ভেঙে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, যাদের নেতৃত্বে ব্রিটিশকে তাড়ালো, কিন্তু ক্ষমতা পাওয়ার পর মানুষের কথা তারা পালন করতে না পারার ফলে জনগণ কংগ্রেসকে বর্জন করলো। আমরা এত বছর ধরে ঐক্যবদ্ধ ভারত দেখতে পেরেছি, কিন্তু এই দেশ যারা শাসন করেছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে জনমানুষ যাদের নেতৃত্বে ব্রিটিশকে তাড়ালো, ক্ষমতা পেয়ে তারা সেই মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন। ফলে সেই যে শাসক মূলত কংগ্রেস, তার প্রতি মানুষের ক্ষোভ বাড়ল। মার্কিন সাম্রাজ্যবাদের কাছে অর্থাৎ আমেরিকার কাছে বৃহৎ ভারতবর্ষ নতজানু হওয়ার কারণে নপুংসক বলে ভারতকে আখ্যায়িত করেন। 91 সালে সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্রের বিপর্যয়ের পর পুঁজিবাদী আগ্রাসী ভূমিকা নিয়ে বলল এক মেরু বিশ্ব ব্যবস্থা চলবে, এবং তার নেতা হল মার্কিন সাম্রাজ্যবাদ। চাওয়ালা বলে গরিব মানুষের কাছ থেকে ভোট নিয়েছে, আবার বিয়ে করা স্ত্রীকে ফেলে পালিয়েছে। মোদি কেন বিয়ে করা স্ত্রীকে ফেলে পালালেন? স্বাধীনের স্বপ্ন দেখতে তুমি পেরেছ? তুমি নিজেকে চাওয়ালা বলে গরিব মানুষের ভোট নিতে পেরেছ? যদিও বিয়ে করা স্ত্রীকে ফেলে পালিয়েছে, দায়িত্ব পালন করে না। বিয়ে করেছি বউ ফেলে পালন কেন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 46 নং সুরমা বিধানসভার উপনির্বাচনে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি প্রার্থী আশিস দাস। কমলপুর মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার দুপুরে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি প্রার্থী আশিস দাস। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালুলি গাঁও সভা থেকে প্রার্থী আশিস দাসকে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি দল। দুপুর 1টা নাগাদ মিছিল শুরু হয় হালুলি পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি প্রার্থী আশিস দাস, দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর, সংগঠন সম্পাদক সুন্দর পাল, রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, সংগঠনের জেলা সম্পাদক গৌরাঙ্গ পাল, জেলা পর্যবেক্ষক সজল আচার্য, অনাদি সরকার, নারায়ণশীল প্রমুখ। মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসক রাবেল হেমন্ত কুমারের নিকট মিলিত হন। তারপর বিজেপি প্রার্থী আশিস দাস মহকুমা শাসক রাবেল হেমন্ত কুমারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। পরে বিজেপি রাজ্য কমিটির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত, বিজেপি সুরমা কেন্দ্রের প্রার্থী আশিস দাস, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল দেওধর জয়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, SC/ST সম্প্রদায়ভুক্ত মানুষের স্বার্থে আমরা কাজ করব। के रिप्रेजेंटेटिव के नाते त्रिपुरा असेंबली में कमल खिलेगा, प्रतापगढ़ में खिलेगा, सुरमा में खिलेगा। সুরমা 46-এ আজকে প্রত্যন্ত এরিয়া 31% ST রিজার্ভেশন, 36% SC রিজার্ভেশন। আজ পর্যন্ত আপনারা সবাই জানেন SCদের জন্য কোনো কিছুই হয় না। আর SC এবং ST সারা ত্রিপুরার মধ্যে এমন একটা জায়গাতে অবস্থান করছে, যত SC এবং STরা যত ত্রিপুরাতে আছেন সারা ত্রিপুরাতে একই পরিস্থিতি। SC এবং STদের মূলত তাদের দুর্দশা দূরীকরণের জন্য আমরা সর্বতোভাবে তাদের সহযোগিতা করার উপলক্ষে আমরা কাজ করব। আজকে সারা ভারতের সঙ্গে নিজেদের একীকরণ করে এই সুরমা কেন্দ্রে এবং প্রতাপগড় কেন্দ্রে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন এবং ভারতের সঙ্গে ত্রিপুরার একটা যোগসূত্র স্থাপিত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বদলীয় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির প্রথম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় বিশালগড় টাউন গার্লস হাই স্কুলের বিবেকানন্দ মঞ্চে। উদ্বোধন করেন উদ্বাস্তু উন্নয়ন কমিটির সভাপতি গোপাল দেবনাথ।
সোমবার বেলা 11টায় সর্বদলীয় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির প্রথম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় বিশালগড় টাউন গার্লস হাই স্কুলের বিবেকানন্দ মঞ্চে। সম্মেলনের শুরুতে উগ্রপন্থী হামলায় নিহতদের আত্মার শান্তির কামনার্থে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন উদ্বাস্তু উন্নয়ন কমিটির সভাপতি গোপাল দেবনাথ। স্বাগত ভাষণ রাখেন কমিটির সহ সম্পাদক রাখাল দেবনাথ। উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর তার আলোচনায় বক্তব্য রাখেন উগ্রপন্থী হামলায় পরিবারগুলোকে উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি প্রদান, সুষ্ঠু পুনর্বাসন এবং উদ্বাস্তু পরিবারগুলোকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, নইলে আগরতলা সাবরুম জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। যারা উগ্রপন্থী হামলায় উদ্বাস্ত হয়েছে তাদেরকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই তিনটা দাবি নিয়ে আমাদের আন্দোলন। আপনারা দেখেছেন 97 সাল থেকে আমরা উগ্রপন্থী হামলায় বিশালগড় মহকুমা এবং তখন সদর মহকুমা ছিল, এই দুইটা মহকুমাতে আমরা বিভিন্ন পঞ্চায়েতে যাযাবরের মতো বসবাস করে আসছি। লোকাল পঞ্চায়েতের প্রধানরা আমাদেরকে দেখে কুটুক্তি বলে, কয় উড়ে আইছে উড়ে গেছে, কয় দেবর মারা খাইয়াছে এখন বাঙালি দেখাতে চায়। আমরা তাদেরকে হিংসা করছি না, তারা আমাদেরকে হিংসা করছে। রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই আজকের সম্মেলনে আমরা আগামী কিছুদিনের মধ্যে সেই আমাদের 3 দফা দাবি স্বয়ং সম্পূর্ণ না হলে আগামী দিনে আমরা সম্পাদক সজল পোদ্দার বলেন, রাজ্য সরকার দিনের পর দিন তাদের মিথ্যা আশ্বাস দিয়ে ছিনিমিনি করে যাচ্ছে। যে কোনো সময় মন্ত্রী ভানুলাল সাহা সহ এসডিএম বা ডিএম অফিস অনুমোদন ছাড়াই ঘেরাও করবে। এই দিনে এই মহকুমা সম্মেলনে সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে যথাক্রমে অনিল সরকার, নিশিকান্ত শীল এবং ফণী চক্রবর্তীকে। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিকলাঙ্গ যুবকের নামে নিয়ম বহির্ভূত বাইক চালানোর অপরাধে কোর্টের সমন। ঘটনা কমলপুর মহকুমার বামনছড়া পঞ্চায়েতের নন্দকিশোর নমশূদ্রপাড়ায়। সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। বিকলাঙ্গ এক যুবকের বিরুদ্ধে পুলিশের ক্রোধ আর এত ক্লেশ। ডান হাত নেই, দুর্ঘটনায় বহু আগেই হাত গিয়েছে, তবু রেহাই পায়নি 27 বছরের বিকলাঙ্গ যুবক তুপন নমশূদ্র। বাইক চালানোর অপরাধে তার বিরুদ্ধে কোর্টের মাধ্যমে সমন পাঠালো পুলিশ। কমলপুর মহকুমার বামনছড়া পঞ্চায়েতের নন্দকিশোর নমশূদ্র পাড়ার মাঝবয়সী যুবক তুপন নমশূদ্র বেশ কয়েক বছর আগে দুর্ঘটনায় তার ডান হাত চলে গেছে। বর্তমানে সে বাঁ হাতের উপর নির্ভর করে বেঁচে আছে। সে সরকারি নথি অনুযায়ী 80% বিকলাঙ্গ। তুপন কমলপুর পূর্ত দপ্তরে কর্মরত। সে বাইসাইকেল, বাইক কিছু চালাতে পারে না, এমনকি তার নামে কোনো মোটর বাইক নেই। গত 1 জুন কমলপুর কোর্ট থেকে তুপনের কাছে সমন পাঠানো হয়। সমনের লেখা, নিয়ম বহির্ভূতভাবে বাইক চালানোর অপরাধে তার 500 টাকা জরিমানা হয়েছে। প্রতিবন্ধী যুবক তুপন পুলিশের কাছে যোগাযোগ করলে পুলিশ জানায় জরিমানা তাকে দিতেই হবে। নিরুপায় হয়ে তুপন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এবং সে জানায় ঘটনা অনৈতিক। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার নামে বাইকের সমন আইছে। আমি আদৌ বাইক চালাইতে পারি না, গ্রামবাসীরাও জানে যে আমি বাইক চালাইতে পারি না। কিন্তু ট্রাফিক পুলিশ আমার কাছে 500 টাকা এই সময় লিখে চাইছে আর কি, সমনটা পাঠাইতো না, 500 টাকা দিলে পাঠাইতো না। ফোন করে আমার কইতেছে আর কি, সমনটা পাঠাইতাম না, তুমি 500 টাকা দিলে তোমার নামে কোনো কেস টেস হইতো না। আমার এই বিল্লে কথা হয়েছে। তারপরে আমি বলছি না ঠিক আছে, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমি কি লিখে, আমি বাইক চালাইছি না কোনোদিন, আমি কি লিখে টাকা দিই। আপনারা যদি আমার কেস পাঠাইতে চান পাঠান, আমি পরবর্তী সময় আমি দেখে দিব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে হতে যাচ্ছে ফুটবল প্রতিযোগিতা। এই উপলক্ষে ধর্মনগর ক্রীড়া দপ্তরে এক সভার আয়োজন করা হয়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে এই বছর ফুটবল প্রতিযোগিতা হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য ধর্মনগর ক্রীড়া দপ্তরে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান রত্না মাহেশ্বর দাস উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন দ্বয়, আরক্ষ দপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শারীর শিক্ষক ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ। সবার শুরুতে ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক পার্থসারথী দাস স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যের পর উপস্থিত ব্যক্তিবর্গ একে একে এই প্রতিযোগিতা নিয়ে বক্তব্য রাখেন। সবশেষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্ভবত জুলাই মাসে খেলা শুরু হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম।
খবর শিরোনাম নিবেদন করছে স্লিপ সেফ তাই লাইফ